ভক্তরা হতাশ, ভক্তদের সেই হতাশাকে আবার আশায় পরিণত করার দায়িত্বটা এই ১১টা ক্রিকেটারেরই হবে। তারা যদি নিজেদের সেরাটা দিতে পারেন, শ্রীলঙ্কা নয় ইন্ডিয়াকেও হারানো সম্ভব এবং বাংলাদেশের সেই অ্যাবিলিটি আছে। সবশেষ ১৫ ম্যাচের ১১টিতে হার, পাকিস্তানের সাথে হোয়াইট ওয়াশ, সংযুক্ত আরব আমিরাতের সাথেও সিরিজ পরাজয়, এমন একটা পরিসংখ্যান নিয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজে এখন পর্যন্ত দুটো ফরম্যাট হয়েছে, টেস্ট এবং ওয়ানডে, এবং দুটোতেই বাংলাদেশ হেরেছে। বাংলাদেশ হেরে যারা বাকি ক্রিকেটার ছিল অনেকে বাড়িও চলে গিয়েছেন, কিংবা ঢাকায় চলে গিয়েছেন, কিংবা দেশে ফিরে গিয়েছেন। এখন রয়েছে একটি ফরম্যাট ৩ ম্যাচের সিরিজ। এই ৩ ম্যাচে বাংলাদেশ শেষ পর্যন্ত জিতবে কি জিতবে না সেটা তো সময়ই বলবে। তবে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব এই ম্যাচের আগে বাংলাদেশ দলের যে অবস্থা সেটা। গতকাল আমরা যখন দেখি আসলে প্র্যাকটিস চলছিল, সেই প্র্যাকটিসে ফিল সিমন্স সহ দলের যে বাকি কোচিং প্যানেল তাদেরকে বেশ চিন্তিত দেখা গিয়েছে, কারণ বাংলাদেশ দল যে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে যেন তাদের নিজেদের চাকরি বাঁচানোটাও একটা বড় প্রশ্ন, কিংবা একটা বড় সবথেকে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ যেভাবে পারফর্ম করছে, এভাবে পারফর্ম করলে হয়তো কোচিং প্যানেলের যারা কোচ রয়েছে তাদের চাকরিটাও ঠিকঠাক থাকবে না। অন্যদিকে আমি যদি ক্রিকেটারদের কথা বলি, বাংলাদেশ দলের ব্যাটাররা একেবারে অফ ফর্মে, বোলাররাও ঠিকমতো কেউ নিয়মিত পারফর্ম করছেন না, ব্যাটাররা ঠিকমতো নিয়মিত কেউ পারফর্ম করছেন না। এই যে পারফর্মারের একটা অভাব, এই অভাবটাতেই বাংলাদেশ দল যেন জয়ের যে ব্যাপারটা, সিরিজ জয়ের যে ব্যাপারটা, এগুলো যেন দিন দিন ভুলে যাচ্ছেন, কিংবা বাংলাদেশ দলের যে ক্রিকেটাররা সেটা যেন তারা অনুধাবনই করছেন না। বাংলাদেশ দলে সবথেকে এখন যেই ক্রাইসিসটা চলছে বা ক্রাইসিসটা দেখা যাচ্ছে সেটা হলো একজন পারফর্মারের অভাব। সেই পারফর্মারের খোঁজেই কিন্তু বাংলাদেশ গত কয়েক মাস ধরে, যদি বলি গত কয়েক মাস ধরে একের পর এক বাজে সিরিজ খেলছে, এবং বাংলাদেশ দলের ভক্তরাও যেন বাংলাদেশ দলের এমন পারফরমেন্সে তাদের প্রতি আসলে তিক্ত, বিরক্ত। তাদের মাঠে থেকে তো দূরের কথা, তাদেরকে টিভি সেটের সামনে বসেও সমর্থন দিতে তারা যেন একটু ইতস্তত বোধ করছেন। এমন অবস্থায় আজকে টি-20 সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। লিটন দাসের কাছে বড় চ্যালেঞ্জ, কারণ লিটন কুমার দাস এই ফরম্যাটের ক্যাপ্টেন, নিজে রানে নেই, তারপরও তাকে দলকে জিতাতে হবে, দলকে নেতৃত্ব দিতে হবে। তার ওয়ানডে ফরম্যাটের কথা একেবারে মাথা থেকে ভুলে যেতে হবে, মুছে ফেলতে হবে, কারণ সেই ওয়ানডে ফরম্যাটে এক ম্যাচ সুযোগ পেয়েছেন এবং সেই ম্যাচের ডাক মেরে তিনি আসলে দল থেকেই বাদ পড়েছেন। এই যে এগুলো যদি তার মেন্টালি তিনি ধরে রাখেন, আজকের ম্যাচে কিন্তু লিটন কুমার দাস আবারও দলকে হারাবেন। তো লিটন কুমার দাসকে আজকে খুবই মেন্টালি স্ট্রং থেকে আসলে খেলতে হবে। গতকাল তিনি প্রেস কনফারেন্স করেছেন, সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এসব প্রশ্নই, যে এগুলো কি মেন্টালি তাকে কতটা হার্ট করেছে। তিনি কিন্তু বলেছেন আসলে এগুলো নিয়ে তিনি চিন্তাই করেন না, তিনি খারাপ করেছেন, তিনি বাদ হয়েছেন, তিনি ঘরোয়া ক্রিকেটে আবারও পারফর্ম করবেন এবং পারফর্ম করে আবারও তিনি জাতীয় দলে আসবেন, মানে ওয়ানডে ফরম্যাটে আসবেন। লিটন কুমার দাস একটা পজিটিভ মাইন্ডসেট প্রেস কনফারেন্সে দেখিয়েছেন। এখন সেটা যদি মাঠেও দেখাতে পারেন, নিশ্চয়ই বাংলাদেশ দলের কাছে আজকে একটা সুযোগ আছে ভালো। কারণ শ্রীলঙ্কাও কিন্তু এই টি-20 ফরম্যাটে গেল যে 11 ম্যাচ খেলেছে, সেই 11 ম্যাচের কিন্তু মাত্র 3টাতে তারা জিতেছে, 8টাতে তাদের হার রয়েছে। সো খুব একটা ভালো যে পরিসংখ্যান শ্রীলঙ্কারও কিন্তু না। তো এমন একটা পরিসংখ্যানে দুই দলই কিন্তু টি-20তে বেশ নড়বড়ে অবস্থানে, এমন অবস্থায় দুই দলের মুখোমুখি হবে। সো বাংলাদেশের কাছে যে একেবারে সুযোগ নেই এটা বলা যাবে না। এইখানে বাংলাদেশ এখান থেকেই আসলে কিন্তু পজিটিভ দিকটা চিন্তা করতে পারে, যে শ্রীলঙ্কাও কিন্তু খারাপ ফর্মে আছে এবং বাংলাদেশও খারাপ ফর্মে আছে। সেখান থেকে আসলে এই পুরো সিরিজটার যদি আমরা কথা বলি, ওয়ানডে সিরিজে কিন্তু বাংলাদেশ জেতা ম্যাচগুলা ঠিক জয়ের কাছে বা হাতের কাছে থাকা ম্যাচগুলোকে হাত থেকে ফেলে দিয়েছে, কিংবা হাত ফসকে গিয়েছে। পিচের একটু কথা বলি, এ পিচে ব্যাটারদের যেমন রান হয়, পেসারদের বলও ভালো হয়, স্পিনাররা তুলনামূলক কম অ্যাডভান্টেজ পান। এখন এক্ষেত্রে বাংলাদেশের পেসাররা আসলে কেমন করে, বাংলাদেশের ব্যাটাররা কেমন করে, এটার উপর ডিপেন্ড করছে দলের পারফরমেন্স কিংবা দলের রেজাল্টটা। আমি এবার একাদশ নিয়ে কথা বলবো। বাংলাদেশে 1 বছর পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। বাংলাদেশে একজন পেস বোলিং অলরাউন্ডারের প্রয়োজন, যেটা শ্রীলঙ্কাও কিন্তু এবার এই সিরিজেই অন্য 2 ফরম্যাটে দাসুন সানাকাকে না রাখলেও এই ম্যাচের জন্য কিন্তু সানাকাকে আনা হয়েছে। কারণ এই মাঠে বিশেষ করে একজন পেস বোলিং অলরাউন্ডারের প্রয়োজনীয়তা খুব বেশি।
যে কারণে বাংলাদেশ দলে লিটন কুমার দাসও চিন্তা করেছেন সাইফুদ্দিনকে ডাকা দরকার, সাইফুদ্দিনকে ডেকেছেন, স্কোয়াডে রেখেছেন। এখন শেষ পর্যন্ত সাইফুদ্দিন খেলবেন কি না এটা নিয়ে প্রশ্ন হতে পারে, এটা নিয়ে আলোচনা হতে পারে, তবে সাইফুদ্দিনকে রাখা হয়েছে দলের সাথে। এটা একটা সাইফুদ্দিনের জন্য পজিটিভ দিক, বাংলাদেশ দলের জন্য পজিটিভ দিক। একটা পেস বোলিং অলরাউন্ডার আমাদের সাথে থাকছে, এটাও একটা ভালো দিক, ভালো সাইন যে আমাদের পাইপলাইনটা এখনও শক্ত আছে। এখন যদি আমি একাদশের কথা বলি, আমি একাদশের কথা বললে প্রথমেই যেই নাম দুটো আসবে 1 আর 2, অবশ্যই ওপেনার দুজন হলো পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম। দ্বিতীয়তে আসবে লিটন কুমার দাস 3 নম্বর ব্যাটসম্যান হিসেবে, চতুর্থ তাওহিদ হৃদয়, পঞ্চম শামীম পাটোয়ারি, ষষ্ঠতে থাকবে নিশ্চিতভাবেই জাকের আলী, সপ্তমে থাকবেন মেহেদী হাসান মিরাজ মেবি, অথবা শেখ মেহেদী, যে কোনো একজন। তবে আমার মনে হয় এখানে হয়তো বা লিটন কুমার দাস শেখ মেহেদীকেই নেবেন, কারণ মিরাজ আসলে, আমি যদি টি-20-র কথা বলি, টি-20-তে মিরাজ খুব একটা ভালো পারফরমেন্সের ট্র্যাক রেকর্ড নেই, যদিও বিপিএলে তিনি ভালো করেছেন, কিন্তু একটা মৌসুম দিয়ে আসলে একটা ক্রিকেটারকে যদি আপনি মানে জাজ করেন সেটা আসলে ভুল হবে, কারণ টি-20 ফরম্যাটে কিংবা মিরাজের যদি বোলিংয়ের কথা বলি, গেল কয়েক মাস ধরে তার বোলিংয়ের যে ধার সেটাও কিন্তু কমে গিয়েছে এবং সেভাবে কিন্তু তিনি সাফল্য পাচ্ছেন না। সো আমি মনে করি এখানে শেখ মাহাদি হচ্ছে অবশ্যই প্রায়োরিটিটা পাবে। এরপরে রয়েছে রিশাদ হোসেন, তারপরে 3 জন পেসার মুস্তাফিজ, তাসকিন, আর অবশ্যই তানজিম সাকিব আমাদের যে রোলটা প্লে করবে সেটা হলো একজন পেস বোলিং অলরাউন্ডারের রোল, যেটা মোহাম্মদ সাইফুদ্দিনকে হয়তো প্রথম ম্যাচে রিস্কটা নেবেন না, কারণ আমরা দেখেছি তানজিম সাকিব এই যে ওয়ানডে সিরিজটা গেল, এই সিরিজে কিন্তু তিনি ঠিকঠাক পারফর্ম করেছেন এবং খুব ভালো পারফর্ম করেছেন, বোলিং হোক ব্যাটিং হোক, এক ম্যাচে কিন্তু তার জন্যই আমরা জয়টা পেয়েছি দ্বিতীয় ওয়ানডেতে। সো তানজিম সাকিব যখন এরকম ফর্মে আছে তখন মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশ কিংবা লিটন কুমার দাস বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এখনই রিস্ক নিতে চাবে না, আরেকবার তানজিম সাকিবকে ট্রাই করাবেন। যদি তিনি ফেল করেন হয়তো বা দ্বিতীয় কিংবা তৃতীয় সিরিজে তাকে, তৃতীয় ম্যাচে তাকে হয়তো ট্রাই করতে পারেন কিংবা না পারেন। তো আমাদের যেটা একাদশ ছিল এটা কিন্তু আসলে সম্ভাব্য একাদশ, এই একাদশেই খেলা হবে এমন না, এটা আমাদের প্রেডিকশন, হয়তো বা এই একাদশে খেলা হবে, কারণ আমরা গতকাল প্র্যাকটিস দেখেছি, প্র্যাকটিস দেখে মনে হয়েছে শরীফুল কিংবা মোহাম্মদ সাইফুদ্দিন এই 2 প্লেয়ারকে আসলে ঢাকা থেকে আনা হলেও তারা আসলে সুযোগ পাবে না। অন্যদিকে মোহাম্মদ নাইম শেখও হয়তো বা সুযোগ পাবেন না, পুরো সিরিজেই তিনি দলের সাথে ছিলেন 3 ফরম্যাটেই, কিন্তু আমার মনে হয়, আমি যতটা মনে করি, আমি প্র্যাকটিস দেখে যতটা বুঝেছি, এই 3 জন প্লেয়ারকে সুযোগ দেওয়া হবে না প্রথম ম্যাচের জন্য। আমি কি আরেকবার যদি আমি সম্ভাব্য একাদশটা আরেকবার যদি রিপিট করি, তামিম, ইমন, লিটন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, জাকের আলী অনিক, শেখ মেহেদী, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এই 11 জন ক্রিকেটার সম্ভবত আজকে যে প্রথম ম্যাচ, এই ম্যাচে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন, বাংলাদেশের হয়ে খেলতে নামবেন এবং বাংলাদেশকে জেতানোর জন্য মাঠে লড়াই করবেন। এখন এই 11 জন প্লেয়ার কতটা নিজেদের দিতে পারে, নিজেদের 100% দিতে পারে কিনা, বাংলাদেশকে টি-20-তে জয় এনে দিতে পারে কিনা, প্রায় দীর্ঘ সময় পর 2টো সিরিজ হারার পর এই সিরিজে বাংলাদেশ ব্যাক করে কিনা, এমন নানান প্রশ্ন রয়েছে। ভক্তদের আশা রয়েছে, ভক্তরা হতাশ, ভক্তদের সেই হতাশাকে আবার আশায় পরিণত করার দায়িত্বটা এই 11টা ক্রিকেটারেরই হবে। তারা যদি নিজেদের সেরাটা দিতে পারেন, শ্রীলঙ্কা নয় ইন্ডিয়াকেও হারানো সম্ভব এবং বাংলাদেশের সেই অ্যাবিলিটি আছে, বাংলাদেশের সেই পারফর্মার আছে, বাংলাদেশের সেই ব্যাটার আছে, বোলার আছে। বাংলাদেশ শুধু যদি কনসিস্টেন্ট নিজের যে সেরা খেলাটা এটা যদি খেলতে পারে, তাহলেই হয়তো প্রথম ম্যাচে, প্রথম টি-20-তে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাবে বাংলাদেশ। ক্যান্ডি থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, শ্রীলঙ্কা।